আমার পাপের রাজত্বে তোমার আগমন ছিল ভূমিকম্পের মতো। যখন দেখি তুমি দাঁড়িয়ে আছো, আমার হৃৎপিণ্ড থমকে যায়। পদ্মবতী, আমি নিষ্ঠুর, তুমি মায়াবতী। আমি ধ্বংস, তুমি সৃষ্টি। আমি পাপ, তুমি পবিত্র। এত অমিলনে কেন হলো মিলন? সারা অঙ্গ কলঙ্কে ঝলসে যায়, তুই শুধু আমার থাক। গত 4 দিনের একাংশ যন্ত্রণা যদি তুমি অনুভব করতে, তাহলে আমাকে না মেরে বাঁচিয়ে রাখতে। আমার শাস্তি হতো বেঁচে থাকা। এই যে ধরলাম, মৃত্যুর আগ পর্যন্ত ছাড়ছি না। তোমাকে দেখার তৃষ্ণা আমার কখনো মিটবে না পদ্মবতী। তুমি চাও বা না চাও, পরপারে দেখা হলে আমি আবার তোমার পিছু নেব। আমার সব মিথ্যা হলেও তুমি মিথ্যা ছিলে না পদ্মবতী। দিনটাকে পদচার অলক্ষণে মনে হচ্ছে। সকালে উঠে দেখলো লাল মুরগিটার একটা বাচ্চা নেই। নিশ্চয় শিয়ালের কারবার। রাতে মুরগি খোপে দরজা লাগানো হয়নি। আর এখন আবিষ্কার করলো দেয়াল ঘড়িটার কাঁটা ঘুরছে না। ঘড়িটা রাজধানী থেকে হানি খালামণি দিয়েছিলেন। গ্রামে খুব কম লোকই হাত ঘড়ি পরে। দেয়াল ঘড়ি হাতে গোনা 2-3 জনের বাড়িতে আছে। পদ্মজা সূর্যের দিকে তাকিয়ে সময়ের আন্দাজ করার চেষ্টা করলো। পূর্ণা প্রেমা দুপুরে খেয়েই ঘুম দিয়েছে। পদ্মজা মায়ের রুমে উকি দিল। হেমলতা মনোযোগ দিয়ে সেলাই মেশিনে কাপড় সেলাই করছেন। আটপাড়ায় একমাত্র হেমলতাই সেলাইয়ের কাজ করে। প্রতিটি ঘরে কারো না কারোর পরনে তার সেলাই করা কাপড় আছেই। লুকিয়ে দেখছিস কেন? ঘরে আয়। হেমলতার কথায় পদ্মজা লজ্জা পেল। না আম্মা, কাজ আছে। পানি দিয়ে যা। হেমলতা জগ বাড়িয়ে দেন। পদ্মজা জগ হাতে নিয়ে বলল, আম্মা, সাদকা কোন মুরগিটা দেব? হেমলতা গতকাল স্বপ্নে দেখেছেন বাড়িতে আগুন লেগেছে, তাই তিনি সাদকা দেবেন বলে মনস্থির করেছেন। সকালে পদ্মজাকে মনের কথা জানালেন। সাদা মোরগটা দিয়ে দিস, মুন্না কি আসছে? না, প্রতিদিন বিকেলবেলা তো পানি নিতে আসে, কিছুক্ষণ পরই আসবে। হেমলতা আর কথা বাড়ালেন না। পদ্মজা কলপার থেকে পানি নিয়ে আসে। আসরের আজানের সাথে সাথে মুন্না আসলো। গ্রামে সচ্ছল পরিবার নেই বললেই চলে। হাতে গোনা কয়েকটা পরিবারের সচ্ছলতা আছে। হেমলতার পরিবারটা টিকে আছে হেমলতার তীক্ষ্ণ বুদ্ধি এবং পরিশ্রমের জন্য। পুরো আটপাড়ায় টিউবওয়েলে মাত্র 5টা। পদ্মজাদের টিউবওয়েল থেকে পানি নিতে প্রতিদিন অনেকেই আসে। তার মধ্যে নিয়মিত একজন মুন্না, 10 বছরের একটা ছেলে। মা নেই, বাবা পঙ্গু। সদরে বসে ভিক্ষে করে। পদ্মজা মোরগ নিয়ে কলপারে এসে দেখে মুন্না নেই। একটু সামনে হেঁটে এসে ঘাটে মুন্নাকে দেখতে পেল। ডাকলো, মুন্না। মুন্না ফিরে তাকায়। পদ্মজার হাতে সাদা মোরগ দেখে মুন্না খুব খুশি হয়। পদ্মজা না বললেও বুঝে যায় সাদকা পাবে আজ। মুন্না এগিয়ে আসলো, দাঁত কেলিয়ে হাসলো। হাসিস কেন? নে মোরগ, তোর আব্বাকে নিয়ে খাবি। মুন্না যে খুব খুশি হয় তা দেখেই বোঝা গেল। খুশিতে গদগদ হয়ে মোরগটাকে জড়িয়ে ধরল। পদ্মজার ঠোঁট দুটি নিজেদের শক্তিতে প্রশান্তির হাসিতে মেতে উঠল। কি সুন্দর মুন্নার হাসি। পদ্মজা বলল, খুব খুশি? হ। দোয়া করবি আমরা যেন ভালো থাকি। করবাম আপা। আচার খাবি মুন্না? হ, খাইবাম। পদ্মজা আবার হাসলো। মুন্না পেটুক। খাওয়ার কথা শুনলেই চোখ ঝকঝক করে ওঠে। পদ্মজা আচার নিয়ে আসে। মুন্নার সাথে বসে আরাম করে খায়। মুন্না একটু একটু করে খেতে খেতে বলল, আপা, তুমি খুব ভালো। তাই? হ, বড় হইয়া তোমারই বিয়ে করবাম আমি। পদ্মজা বিষম খেলো। দ্রুত এদিক ওদিক তাকিয়ে দেখলো কেউ শুনলো নাকি।
বিয়ে তার কাছে খুব লজ্জাজনক শব্দ। বিয়ে নামটা শুনলেই লজ্জায় লাল টুকটুকে হয়ে যায়। ফিসফিসিয়ে মুন্নাকে জিজ্ঞাসা করলো, বিয়ের কথা কোথায় শিখলি? আব্বা কইছে। আর পড়বি না এসব, যা বাড়ি যা। পদ্মজা তড়িঘড়ি করে বাড়ির ভেতরে চলে যায়। রান্নাঘরে ঢুকে দেখলো হেমলতা রান্নার প্রস্তুতি নিচ্ছেন। সন্ধ্যার পর বিদ্যুৎ থাকে না, হারিকেন জ্বালিয়ে রান্না করতে হয়। প্রতিদিন ঘরে একটা হারিকেন আর রান্নাঘরে একটা হারিকেন জ্বালানো অনেক খরচের ব্যাপার। তাই তিনি বিকেলে রাতের রান্না সেরে ফেলেন। আম্মা, আমি রাঁধি? লাগবে না, সাহায্য কর শুধু। পদ্মজা চোখ ঘুরিয়ে দেখল কি কাজ করা যায়, কোনো সাহায্যের প্রয়োজন নেই। হেমলতা নির্বিকার ভঙ্গিতে বললেন, লাউ নিয়ে আয়। ছিঁড়ে আনবো না লাহারি ঘরে আছে? লাহারি ঘরে নাই। পদ্মজা মায়ের আদেশ পেয়ে যেন চাঁদ পেয়েছে এমন ভাব ধরে দ্রুত ছুটে যায় লাউ আনতে। লাউ, বরবটি, ঢেঁড়স, কাঁকরোল, করলা, চিচিঙ্গা, পটল, ঝিঙা ইত্যাদি ইত্যাদি সব রকমের সবজির মেলা বাড়ির চারপাশ ঘিরে। পদ্মজা সাবধানে ঘাসের উপর দিয়ে লাউ গাছের দিকে এগোয়। বর্ষাকাল হওয়াতে জোকের উপদ্রব বেড়েছে। জোকের ভয় অবশ্য নেই তার। হেমলতা পদ্মজা চাওয়া পানি ঝিম মেরে কতক্ষণ তাকিয়ে থাকেন। মেয়েটাকে দেখলে তার মন বিষণ্ণতায় ভরে ওঠে। পদ্মজার চুল দেখলে মনে হয় এই সুন্দর ঘন কালো রেশমি চুল পদ্মজার এক একটা কাললাত। পদ্মজার ছিমছাম গরনে দুধে আলতা দেহের অবয়ব দেখলে মনে হয় এই দেহ পদ্মজার যন্ত্রণা, এই দেহ ধ্বংস হবে। পদ্মজার অষ্টদয়ের নিচে স্থির হয়ে থাকা কালো সূক্ষ্ম তিল দেখলে মনে হয় এই তিল পদ্মজার এক জীবনে কান্নার কারণ। হেমলতা পদ্মজার রূপের বাহার নিতে পারে না। কেন কৃষ্ণকলির ঘরে ভুবন মোহিনী রূপসীর জন্ম হলো? জন্ম, মৃত্যু, বিয়ে কারো হাতে থাকে না। যদি থাকতো হেমলতা মোর্শেদকে বিয়ে করতেন না এবং পদ্মজার মতন রূপসীর জন্ম দিতেন না। আল্লাহর কাছে রূপসী মেয়ে ভুলেও চাইতেন না। হেমলতার বুক ছিঁড়ে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। আজ শুক্রবার, স্কুল নেই। ফজরের নামাজ পড়ে 3 বোন পড়তে বসেছে। প্রেমা নামাজ পড়তে চায় না, ঘুমাতে চায়। হেমলতার মায়ের ভয়ে নামাজ পড়ে। সে ঝিমোচ্ছে আর পড়ছে। তা দেখে পদ্মজা আর পূর্ণা ঠোঁট টিপে হাসছে। হেমলতা বিরক্ত হন। প্রেমার তো পড়া হচ্ছেই না, সেই সাথে পদ্মজা পূর্ণার মনোযোগ নষ্ট হচ্ছে। তিনি কর্কশ কণ্ঠে ধমকে উঠলেন, প্রেমা, ঘুমাচ্ছিস কেন? ঠিক হয়ে পড়। প্রেমা সচকিত হলো। চট করে চোখ খুলে ভয়ে তাড়াতাড়ি পড়া শুরু করলো। হেমলতা কিছুক্ষণ পর স্বাভাবিক গলায় বললেন, পড়তে হবে না, ঘরে গিয়ে ঘুমা। প্রেমা একটু অবাক হলো। তারপরে খুশি হয়ে ছুটে যায় ঘরে। পূর্ণা মুখ ভার করে ফেলল। তারও তো পড়তে ইচ্ছা করছে না, কিন্তু মা কখনো তাকে ছাড় দেন না। হয়তো ছোটবেলায় ছাড় দিতেন, মনে নেই। সে আবার খুব দ্রুত সব ভুলে যায়। ব্রেন ভালো প্রেমার, যা পড়ে মনে থাকে। পূর্ণা খুব দ্রুত ভুলে যায়। পদ্মজার সবকিছুই স্বাভাবিক, শুধু রূপ বাদে। সূর্য ওঠার সাথে সাথে মোর্শেদ বাড়িতে ঢোকেন। হাতে ঝাঁকি, জাল আর বড়শি, কাঁধে পাটের ব্যাগ ঝোলানো। ভোরে মাছ ধরতে গিয়েছিলেন। মোর্শেদ বাড়ি ফিরলে পূর্ণার প্রেমা সবচেয়ে বেশি খুশি হয়। মাছ খেতে পারে অনেক। অর্থের জন্য হেমলতা খুব কম মাছ আনেন। মোর্শেদ বাড়িতে যতদিন থাকে ততদিন মাছের অভাব হয় না। মোর্শেদ বলার পূর্বেই পূর্ণা ও প্রেমা গামলা নিয়ে ছুটে আসে উঠানে। মোর্শেদ কাঁধের ব্যাগ উল্টে ধরেন গামলার উপর। পুঁটি, ট্যাংরা, পাবদা, চিংড়ি মাছের ছড়াছড়ি। হেমলতা ভারী খুশি হন। পদ্মজা লতা দিয়ে চিংড়ি খেতে খুব পছন্দ করে, আর প্রেমা পূর্ণা পছন্দ করে পাবদা মাছের ভুনা। মেয়েগুলো খুব খুশি হয়েছে মাছ দেখে। তিনি জানেন মোর্শেদ বাড়ি থেকে বের হতেই পদ্মজা ছুটে যাবে বাড়ির পিছনে লতা আনতে।